রাইয়ের হসপিটাল যাত্রায় এবার নীলাঞ্জনও রাইয়ের সঙ্গী হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনকে সেখানে উপস্থিত দেখা মাত্রই অনির্বাণ আরও বেশি চিৎকার চেঁচামেচি করে উত্তেজিত হতে থাকে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে, অনির্বাণ প্লিজ একটু শান্ত হয়। এই মুহূর্তে এই মেয়েটাকে দেখে তুমি এরকম করে ক্ষিপ্ত হলে কী করে চলবে বলো তো? এখন তোমার রাইয়ের পাশে থাকার কথা, তুমি বরঞ্চ রাইয়ের কথা ভাবো। তুমি বরঞ্চ এরকমটা ধরে নাও না যে এই মেয়েটা হয়তো বা আমাদের ধারে কাছেও নিয়ে ও হয়তো বা কোনো মতেই আমাদের লাইফে এক্সিস্টই করছে না। অন্যদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে, এত সহজ নাকি? এরকম জলযন্ত্র একটা মানুষটা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে এবং তোমরা অনির্বাণ তাকে ভাবতে বলছো যে সেই মানুষটা এখন তোমাদের লাইফে এক্সিস্টই করে না। সেটা কী করে হতে পারে বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন ডক্টর সুভদ্রা সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে, দেখুন আপনারা শুধু শুধু এখানে দাঁড়িয়ে সময় লস করছেন, বরঞ্চ আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। আপনারা ঠিক সময় মতন রায়পুর নাকি এখানে নিয়ে এসেছেন এবং বাকিটা আমাদেরকে বুঝে নিতে দিন। অন্যদিকে যখন রায়কে প্রসিডিউর রুমে নেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে রাইয়ের মা বলতে থাকে যে, এই সর্বনাশী মেয়েটাকে এখান থেকে চলে যেতে পারলো অনির্বাণ, কারণ এই সর্বনাশী মেয়েটা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার যতদূর মনে হয় যে কোনো মতে কোনো কিছু ঠিকভাবে হবে না। আমার মেয়েটার যদি কোনো রকম কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু নীলু, তোকে আমি কোনো মতে ছেড়ে দেবো না। তুই সর্বনাশী অলক্ষণী মেয়ে কোথাকার, তুই এখান থেকে চলে যাচ্ছিস না কেন বলতো? তোর এখানে কিসের কাজ? তোর এখানে থাকার কোনো মতেই কোনো রকম কোনো অধিকার নেই এবং তোকে সাহসটাই বা কে দিয়েছে বলতো? অন্যদিকে নীলু বলতে থাকে যে, বারে আমি এত বছর বাদে আমি মাসি হতে চলেছি, এতদিন পিসি হয়েছিলাম কিন্তু এখন মাসি হতে চলেছি এবং স্রোতের পাশাপাশি আমিও তো মাসি হব। তাহলে স্রোত এখানে থাকতে পারলে আমি কেন থাকতে পারবো না বলো তো? মা, তুমি এরকম কথা বলছো কেন বলো তো? তুমি আমার এবং স্রোতের মধ্যে এতটা ভেদাভেদ কেন করা শুরু করে দিয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে কথা বলা মাত্র যখন অবশেষে রায়কে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং রায়ের অপারেশন শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই সকলের তর্ক দেখে এক পর্যায়ে অনির্বাণ চিৎকার করে বিরক্ত হয়ে বলতে থাকে যে, প্লিজ এবার আপনারা অন্তত থামুন। যার যেখানে থাকার বরঞ্চ থাকুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ কারো থাকাতে আমার সন্তানের কোনো রকম কোনো যদি ক্ষতি হয় তার পরবর্তী পদক্ষেপটা তো আমি নিজেই বুঝে নেব। ঠিক সেই মুহূর্তে যখন রায়ের অপারেশন শেষ হওয়া মাত্রই যখন রায় কন্যা সন্তানের জন্ম দিয়েছে, এই খবরটা ডক্টর সুভদ্রা যখন বলতে থাকে যে, সিস্টার এক্ষুনি বাইরে ওনার সন্তানকে নিয়ে গিয়ে আপনি বরঞ্চ সকলকে সুখবরটা দিয়ে দিন। ঠিক সেই মুহূর্তে যখন রায়ের কোনো রকম কোনো সেন্স থাকে না এবং রায়কে কোনোভাবেই যখন ওর সন্তানের সঙ্গে প্রথমবারের মতন দেখা করাতে পারে না, এক পর্যায়ে ডক্টর সুভদ্রা রায়কে আইসিইউ রুমে শিফট করার কথা বলে যখন অপারেশন থিয়েটার বের হতে নেয়, ঠিক তার অপর দিক থেকে যখন অনির্বাণ বলতে থাকে যে, বৌমনি তুমি শুনতে পেয়েছো? আমি বাবা হয়ে গিয়েছি। আমার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেয়েছো বৌমনি? তুমি আমাদের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। অন্যদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে, কনগ্রাচুলেশনস অনির্বাণ। আমার যতদূর মনে হচ্ছে যে রায়ের সন্তানই হয়তো বা কাঁদছে এবং তোমাদের অসম্পূর্ণ সেই স্বপ্নটা এবার পূরণ হয়েছে অনির্বাণ। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ডক্টর সুভদ্রা বেরিয়ে আসে রায়ের সন্তানকে কোলে নিয়ে এবং বলতে থাকে যে, মিস্টার অনির্বাণ সেন, এই নিন আপনার সন্তান, আপনার কন্যা সন্তান হয়েছে এবং আপনার ঘর আলো করে লক্ষ্মী এসেছে। অন্যদিকে অনির্বাণ হাত বাড়ানো মাত্র যখন সেখানে নীলু হাত বাড়িয়ে রায়ের সন্তানকে নিয়ে নেয় এবং বলতে থাকে যে, সত্যি বলছেন ডক্টর, তার মানে আমি মাসি হয়ে গিয়েছি? ও ও কত কিউট দেখতে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে, এটা কি হলো নীলু? তুমি আমার সন্তানকে আমার আগে কেন তুমি কোলে তুলে নিলে? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, বারে আমারও তো অধিকার আছে তাই না? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।